সারাদিন রুমের মধ্যে কেন শুয়ে থাকিস? তোর মতো অলস আমি আর একটাও দেখিনি। রুমে শুয়ে শুয়ে ল্যাপটপে মা আমার স্বর্গ মুভি দেখছিলাম, আর তখনই আম্মু এসে এতগুলো কথা বলল। আচ্ছা, আমি সারাদিন বাইরে থাকলে তুমি খুশি হবে? সারাদিন তোকে কে বাইরে থাকতে বলেছে? তোর আব্বুর সাথে অফিসে গেলে কি হয় তোর? মাত্র মাস্টার শেষ করলাম আম্মু, কিছুদিন একটু রেস্ট তো নিতে দিবে। 3 মাস ধরে রেস্ট নিয়েও তোর হয়নি? বাসার একটা কাজও করিস না, আমাকে হাতে হাতে সাহায্য করলেও তো পারিস। আমি কি মেয়ে নাকি আম্মু যে তোমার রান্নার কাজে সাহায্য করব? তোকে রান্না করতে কে বলেছে? বাজার করে এনেও তো দিতে পারিস মাঝে। আচ্ছা, এই কথা তাহলে তাহলে ঠিক আছে, বাজারের লিস্টটা দাও, আমি নিয়ে আসছি। আবার মাঝ রাস্তায় গিয়ে ফিরে আসবি না তো? কেন, আমি কি বাজার করতে ভয় পাই নাকি? তুমি ব্যাগটা দাও, দেখবে তোমাদের থেকে ভালো সবজি মাছ কিনে আনবো। ঠিক আছে, সেটা বাজার করে আসলেই দেখতে পাবো। এরপর আম্মুর থেকে বাজারে ব্যাগ আর টাকা নিয়ে বাসা থেকে বের হয়ে বাইক নিয়ে চলে আসি বাজারে। একপাশে বাইক রেখে আম্মুর দেওয়া লিস্ট দেখে দেখে বাজার করতে থাকি। সবজি কেনা শেষ হয়ে গেছে। মাছ কেনার জন্য আসলে একটা মাছের দাম জিজ্ঞেস করতেই পাশ থেকে একটা মেয়ে বলে, এই মাছটা আমি নিব, আপনি অন্য মাছ দেখুন। আরে আজব তো, আপনার আগে আমি মাছের দাম জিজ্ঞেস করেছি। তাতে কি হয়েছে? আমি নিব বলেছি যখন আমিই নিব। দূর, নিন আপনি, আমি মাছই নিব না। বলে এই ছেলেটা রেগে মেগে চলে যায়। আমি একা একা হাসতে থাকি। মাছওয়ালা মামাকে সরি বলে ছেলেটার পেছনে পেছনে যেতে থাকি। মাছের বাজারের পাশে মুরগির ফার্ম। দোকানদারকে বলি একটা মুরগি দেওয়ার জন্য। দোকানদার মুরগি জবাই করে সিলে একটা ব্যাগে ভরে দেয়। আমি ব্যাগটা ধরার আগে পাশ থেকে কেউ ব্যাগটা নিয়ে নেয়। আমি পাশে তাকিয়ে দেখি সেই মেয়েটা। আবার আপনি এখানে? এটা আমার, আমাকে দিন। কই, কোথাও তো আপনার নাম লেখা নেই, তাহলে এটা আপনার হলো কি করে? আচ্ছা, আপনি আমার পেছনে কেন লেগেছেন? তখন মাছ কেনার সময়, আবার এখনও? সেটা তো আমিও বলতে পারি। আপনি কেন আমি যেখানে যাই সেখানে আগে আগে চলে আসেন? আমার ভুলই হয়েছে বাজার আসায়। ধুর, বলে আমি হাঁটতে থাকি। হঠাৎ পেছন থেকে কেউ মন্ডি বলে ডাকে। আমার এই নাম তো শুধু দিয়া জানে, কিন্তু দিয়া এখানে কি করে আসবে? পেছনে তাকিয়ে কাউকে দেখতে না পেয়ে আবার হাঁটতে থাকি। আবারও মন্ডি বলে ডাকে কেউ। তাকাতেই দেখি সেই মেয়েটা আমার কাছে এসে বলে, মন্টি, চিনতে পেরেছো না আমাকে? তো 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 তুমি দিয়া, আমার ছোটবেলার বান্ধবী। গাধা, আমি তোমার ছোটবেলার বান্ধবী দিয়া। তুমি আমাকে চিনতে পারলে না? কি করে চিনবো, কত বড় হয়ে গেছো? কিন্তু তুমি আমাকে চিনলে কি করে? আর এত বছর কোথায় ছিলে? হুট করে বা কোথা থেকে আসলে? আস্তে, একসাথে এত প্রশ্ন করলে কোনটার উত্তর দিব? আচ্ছা ওয়েট, আমি মুরগিটা নিয়ে নেই, তারপর তুমি আমার সাথে বাসায় চলো। আম্মু তোমাকে দেখলে খুব খুশি হবে। এরপর মুরগি নিয়ে টাকা বাইকের কাছে চলে আসি দুজনে। বাজারে ব্যাগ যে কোথায় রাখি, একটা রিক্সা ডেকে বাসার ঠিকানা দিয়ে কিনে বাসার দিকে যেতে থাকি। আচ্ছা, তুমি আমাকে চিনলে কি করে? আমার ছোটবেলার খেলার সাথীকে আমি চিনবো না? তুমি 12 বছর আগে হুট করে কোথায় চলে গিয়েছিলে? তুমি তো জানোই আব্বুর সরকারি চাকরি, কয়েক মাস পর আব্বুর ট্রান্সফার হয়ে যায়। কিন্তু সেদিন তুমি কোথায় চলে গিয়েছিলে? আমি তোমাকে কত খুঁজেছি, তোমার বাসায় কেউ ছিল না। বাসায় চলে এসেছি, চলো ভেতরে যাই, অনেক কথা বলার আছে তোমাকে। বাসার সামনে এসে কলিং বেল দিতে আম্মু এসে দরজা খুলে দিয়াকে দেখে বলে, তুমি দিয়া না, দেলোয়ার ভাইয়ের মেয়ে? আন্টি, তুমি আমাকে চিনতে পারলে, কিন্তু তোমার ছেলে আমাকে চিনতে পারেনি। না চেনাটাই স্বাভাবিক, 12 বছর পর দেখা হলো। আমাদের সেই ছোট্ট পরীটা কত বড় হয়ে গেছে। আম্মুর কথা শুনে দিয়ে মুচকি হাসে। আম্মু আমার হাতের দিকে তাকিয়ে বলে, কিরে, বাজারের ব্যাগ কোথায়? তুই না বাজার করতে গিয়েছিলি? বাজার পেছনে পেছনে আসছে। তখনই রিক্সা বেল বাজিয়ে ওঠে। আমি গিয়ে বাজার নিয়ে রিক্সায় ভাড়া দিতে গিয়ে ভেতরে এসে আম্মুকে বাজারে ব্যাগ দিয়ে সোফায় বসে পড়ি। দিয়ে আম্মুর সাথে কথা বলে যাচ্ছে। এই দেখুন, আমি তো পরিচয়টাই দেইনি। আমি কাব্য চৌধুরী, আব্বু কবির চৌধুরী, আম্মু সুমনা চৌধুরী। এখন হয়তো বলবেন আমার নাম কাব্য হলে দিয়া আমাকে কেন মন্ডি বলে ডাকলো? এই মন্ডি নামটা দিয়ারই দিয়া। 3 বছর আগে আর আমি একসাথে ছিলাম, ক্লাস 6 থেকে ক্লাস 9 পর্যন্ত। দিয়া তখন প্রাইমারিতে পড়তো। দিয়া আমার পাশে বসে বলে, তুমি এত ভদ্র হয়ে গেলে কবে থেকে? ছোট থেকে এলাকার ভদ্র ছেলেটা আমি। হুম, সেটা আমি খুব ভালো করেই জানি। আচ্ছা, বললে না তো সেদিন তোমরা কোথায় চলে গিয়েছিলে? চলো ছাদে যাই। আম্মুকে বলে দিয়াকে নিয়ে চলে আসি ছাদে। দোলনায় বসে আছি আমি। সেদিন সকালে আম্মুর মোবাইলে মামা কল করে। মা জানায় মামি নাকি মারা গেছে। আব্বু আমাকে নিয়ে মামার বাসায় চলে যায়। 7 দিন পর বাসায় এসে তোমাদের বাসায় গিয়ে জানতে পারি তোমরা চলে গেছো।
আর তাই আমাকেও ভুলে গেছো, তাই না? ভুলবো কেন তোমাকে? তুমি আমার খেলার সাথে ছিলে। যদি নাই ভুলবে তাহলে খোঁজ নাওনি কেন? তুমি চাইলে কি আমার স্কুল থেকে খোঁজ নিতে পারতে না? এত কিছুর মধ্যে এটা কখনো মাথায় আসেনি। আচ্ছা, এসব বাদ দাও। তারপর এখন কার কাঁধে মাথা রেখে বসে থাকো? সেই সৌভাগ্য এখনো হয়নি। তোমার বাইকের সিটে কে বসে? আমুর পরে তুমি প্রথম বসলে। কেন, কাউকে ভালোবাসো না? এসব নিয়ে কখনো ভাবিনি, লেখাপড়া নিয়ে বিজি ছিলাম। সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমাকে আবার বাসায় যেতে হবে। রাতে খাবার খেয়ে তারপর যাবে, আমি তোমাকে দিয়ে আসবো, চলো। বাসায় আব্বু আম্মু চিন্তা করবে। কল করে আঙ্কেল আন্টিকে বলে দাও। দিয়া ওর আব্বুকে কল করে। কিরে মা, কোথায় তুই? এখনো বাসা আসলি না যে? আব্বু, আমি কবির আঙ্কেলদের বাসায়। ওই যে ছোটবেলায় আমাদের পাশের বাসায় থাকতো, মনে আছে? তুই ওনাদের খুঁজে পেলি কি করে? এরপর দিয়ে ওর আব্বুকে সব বলে। সব শুনে দিয়ার আব্বু বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি চলে আয়। দিয়া ঠিক আছে বলে কল কেটে দেয়। এরপর দুজনে নিচে চলে আসি। আম্মু দিয়াকে ফ্রেশ হতে নিতে বলে, আমি দিয়াকে রুমে দেখিয়ে দিয়ে নিচে চলে আসি। ফ্রেশ হয়ে তোয়ালে দিয়ে মুখ মুছছি আর ঘুরে ঘুরে কাব্যর রুম দেখছি। কাব্যের বেডের পাশে একটি টি টেবিলের দিকে তাকিয়ে আমার চোখ আটকে যায়। ছোটবেলায় কাব্য আর আমি একসাথে তোলা একটা ছবি। ছবিটা কাব্য জোর করে তুলেছিল কাব্যর ফুপির বিয়ের সময়। আম্মু আমাকে শাড়ি পরিয়ে দিয়েছিল আর কাব্য পাঞ্জাবি পরেছিল। এখনো ছবিটা কাব্য রেখে দিয়েছে যত্ন করে। তবে কি কাব্য আমাকে ভালোবাসে? দিয়াকে ডাকতে রুমে এসে দেখি দিয়া আমার আর ওর ছোটবেলার ছবিটা হাতে নিয়ে দেখছে। দিয়া আম্মু খেতে রাখছে, চলো। কাব্য, এই ছবিটার কথা তোমার মনে আছে? তুমি আমাকে চকলেট দিবে বলেছিলে ছবি তুললে। মনে আছে। ছবি তোলার পরেই তুমি চকলেটের জন্য কান্না করেছিলে। কান্না করবো না? তুমি চকলেট দিবে বলে দাওনি। এখনো চকলেট প্রিয় তোমার? আব্বু রোজই এনে দেয়। বিয়ের পর তোমার বর এনে দিবে। আচ্ছা চলো, খাবার খাবে। দিয়াকে নিয়ে নিচে এসে খাবার খেয়ে নেই। ভাবছেন হয়তো আব্বু কেন নেই। আব্বু ব্যবসার কাজে আজ সকালেই দেশের বাইরে গেছে। আমি আজকে আসি আন্টি, আবার পরে আসবো। কাব্য, দিয়ে আমাকে বাসায় পৌঁছে দিয়ে আয়। আর তোমার আব্বু আম্মুকে নিয়ে আবার আসবে কিন্তু। আর হারাবো না আন্টি, আর আব্বু আম্মুকে নিয়ে অবশ্যই আসবো। আচ্ছা চলো এখন, নয়তো তোমার আব্বু আম্মু আবার চিন্তা করবে। দিয়াকে নিয়ে বাসা থেকে বের হয়ে বাইক নিয়ে চলে আসি দিয়ার বাসায়। চলো, আব্বু আম্মুর সাথে দেখা করে তারপর যাবে। আজকে নয়, অন্য একদিন আসবো, অনেক রাত হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। এই শোনো, তোমার মোবাইল নাম্বার দিয়ে যাও। 01680। আচ্ছা, আমি কল করব, আর সাবধানে যেও। আমি ঠিক আছে বলে চলে আসি বাসায়। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হচ্ছি অফিসে যাওয়ার জন্য। আব্বু নেই, তাই নিজেই ঠিক করলাম অফিসে যাব। রুম থেকে বের হতে গেলে মোবাইলটা বেজে ওঠে। মোবাইল হাতে নিয়ে দেখি আননোন নাম্বার। কেন জানি মনে হচ্ছিল দিয়া। হ্যালো, কে? দিয়া? তুমি বুঝলে কি করে আমি? আমার মোবাইল নাম্বার অচেনা কারো কাছে নেই, আর কাল তোমাকে নাম্বার দিয়েছি, তাই মনে করাটাই স্বাভাবিক। বুঝেছি। আচ্ছা, কি করছো? নাস্তা করেছো? অফিসে যাওয়ার জন্য রেডি হলাম, এখন নাস্তা করে তারপর অফিসে যাব। তুমি কি করছো? নাস্তা হয়ে গেছে? হয়েছে। আচ্ছা তাহলে তুমি অফিসে যাও, বিকেলে কল করব। ঠিক আছে, আমি অফিস শেষ করে তোমাকে কল করব। দিয়ে ঠিক আছে বলে কল কেটে দেয়। আমি রুম থেকে বের হয়ে নিচে আসতেই আম্মু বলে, কি রে, তুই কি কোথাও যাচ্ছিস নাকি? অফিসে যাবো আম্মু, নাস্তা দাও। আমার কথা শুনে আম্মু ইয়া বরাবর চোখ বের করে তাকিয়ে আছে আমার দিকে। এটাই স্বাভাবিক, এতদিন অফিসে যেতে বলছে আমাকে, আমি না করেছি, আর আজ আমি নিজের ইচ্ছাতেই অফিসে যাচ্ছি। অবাক হবারই কথা। আমি কি স্বপ্ন দেখছি বাবা? তুই অফিসে যাচ্ছিস, তাও নিজের ইচ্ছেতে? কি করে সম্ভব? তোমার এই এক সমস্যা, প্রতিদিন অফিসে যাইনি বলে কত কথা শুনিয়েছো, আর আজ যাচ্ছি তাও প্রবলেম। না, প্রবলেম না, কিন্তু এই চমৎকার কি করে হয়ে গেল সেটাই ভাবছি আর কি। এত ভাবার কিছু নেই, আব্বু নেই তাই কাউকে তো অফিসে যেতেই হবে। আচ্ছা এখন কি খেতে দিবে নাকি চলে যাব? আমি খুব খুশি হয়েছি, আমার ছেলে দায়িত্ব নিতে শিখেছে। আচ্ছা তুই বস, আমি তোকে আজ নিজের হাতে খাইয়ে দেব। আম্মু খাইয়ে দিয়ে নিজের শাড়ির আঁচল দিয়ে মুখ মুছে দেয়। আম্মুকে বিদায় দিয়ে চলে আসি অফিসে। সবাই আমাকে দেখে দাঁড়িয়ে সালাম দেয়। আব্বুর সাথে এর আগেও এসেছিলাম। আব্বু সবার সাথে আমাকে নিউ এমডি বলে পরিচয় করে দিয়েছিল। ম্যানেজারের সাথে কথা বলে নিজের চেম্বারে গিয়ে বসে ম্যানেজারকে থেকে কাজ বুঝিয়ে নিয়ে কথায় থাকি।
রুমে শুয়ে শুয়ে কাপড় দেওয়া নুপুরটা হাতে নিয়ে একা একা হাসছি। তবে একটাই আছে, আর একটা হারিয়ে গেছে ছোট থাকতেই। আমার কাছে এই নুপুরটা পৃথিবীর সব কিছুর চেয়ে দামি। এটা আমার কাপড় দেওয়া উপহার। নুপুরটা বুকে জড়িয়ে চোখ বন্ধ করে আছি। তখনই মোবাইলটা বেজে ওঠে। মোবাইল হাতে নিয়ে দেখি আন্টি কল করেছে। কাল আসার আগে আন্টি মোবাইল নাম্বার রেখেছিল। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। এই তো মা, ভালো আছি। তুমি কেমন আছো? জি আন্টি, আমিও ভালো আছি। আচ্ছা মা, তোমাদের বাসার ঠিকানাটা আমাকে একটু মেসেজ করে দাও তো। আমি আন্টিকে আমাদের বাসার ঠিকানা মেসেজ করে দিয়ে দেই। আরও কিছু সময় কথা বলে কল কেটে দেই। নূপুরটা বুকে জড়িয়ে চোখ বন্ধ করে থাকি। হঠাৎ মাথায় কারো হাতের স্পর্শে তাকিয়ে দেখি আব্বু আমার মাথার পাশে বসে আছে। এখনো কাব্যের দেয়া নুপুর নিয়ে আছিস? কাব্যের সাথে তোদের দেখা হয়েছে, বলে দে তোর মনের কথা। এতগুলো বছর পর আজ দেখা হলো আব্বু। আর কিছুদিন যাক, তবে আমার মন বলছে কাব্য আমাকে ভালোবাসে। আজ ওর রুমে আমি আমার আর ওর ছোটবেলার ছবি দেখেছি। শুধুমাত্র কাব্যর জন্য আমাকে আবার কুমিল্লে নিয়ে এসেছিস। যত তাড়াতাড়ি হয় তোর মনের কথা কাব্যকে বলে দে। বলবো আব্বু। আন্টি আমাদের বাসায় আসবে মনে হয় আব্বু। আমার থেকে একটু আগে ঠিকানা নিয়েছে। সমস্যা নেই, আসুক। আচ্ছা আমি যাই, আমাকে একটু কাজে যেতে হবে। বলে আব্বু চলে যায়। মেয়ের ভালোবাসা এত সহজে শুধু গল্প বা সিনেমাতেই মানায়, বাস্তবে না। যা হোক, গল্পেই থাকি। অবিশ্বাস করে বাইরে এসে একটা বড় নিঃশ্বাস নেই। বাপরে, এত কষ্ট অফিস সামলাতে। আবু তুমি গ্রেট। দিয়াকে কল দিব বলেছিলে, যেমন ভাবনা তেমন কাজ। দিয়ে বলো, সকালে কল করেছিলি কিছু বলার জন্য। ঘুরতে যেতে ইচ্ছে করছে। আমি তো কোনো কিছু চিনি না, তুমি নিয়ে যাবে? ঠিক আছে, আমি বাসায় গিয়ে চেঞ্জ করে তোমাকে কল করছি। তুমি রেডি হয়ে এসো। ঠিক আছে, আকাশি নীল রঙের কোনো ড্রেস থাকলে পরে এসো। আমি ঠিক আছে বলে কল করে বাসায় চলে আসি। ফ্রেশ হয়ে খাবার খেয়ে একটা আকাশি নীল রঙের শার্ট পরে নেই। আপনাদের একটা কথা বলি, কাউকে বলবেন না। আমি সেই ছোট থেকে দিয়াকে ভালোবাসি। দিয়া চলে যাবার পরে একা একা অনেক কেঁদেছি। দিয়া ফিরে আসায় আমি অনেক খুশি। আর আমার অফিসে যাওয়ার কারণও দিয়া। কাজ না করলে বিয়ে করে বউকে খাওয়াবো কি? রেডি হয়ে আম্মুকে বলে দেই নিচে চলে আসি। দিয়ার বাসার সামনে কল করতে দিয়ে চলে আসে। দিয়াও একটা আকাশি নীল রঙের শাড়ি পরেছে, খুব সুন্দর লাগছে। দিয়া এসে আমার কাঁধে হাত রেখে বাইকে উঠে বসে। আমি বাইক চালাতে শুরু করি। আমাকে কেমন লাগছে বললে না তো? ইচ্ছে করছে কাজী অফিসে নিয়ে গিয়ে শুভ কাজটা সেরে ফেলি। তাহলে চলো, চলে যাই কাজী অফিস। তোমার আমার ভালোবাসার আমাদের তাহলে যাওয়া আর হবে না। আমি মনে মনে বলি, বোকা একটা। তুমি তো জানোই না আমার বাসায় সবাই রাজি। আর শুধু তোমাকে নিজের করে পাওয়ার জন্য আমাদের কুমিল্লায় আসা। দিয়াকে নিয়ে চলে আসি গোমতী নদীর ধারে। দুজনে অনেকটা সময় ঘোরাঘুরি করি। প্রায় সন্ধ্যা হয়ে গেছে। দিয়া আমার হাত জড়িয়ে ধরে হাঁটছে। কেমন বিবাহিত বিবাহিত ফিলিংস হচ্ছে। আরও কিছু সময় ঘুরে দিয়াকে ওর বাসায় ড্রপ করে আমি বাসায় চলে আসি। এভাবেই দেখতে দেখতে কেটে যায় 15 দিন। আজ শুক্রবার, তাই অফিস নেই। বিকেল 6টা, রুমে বসে বসে চিপস খাচ্ছি। হঠাৎ দেখে আব্বু আম্মু কোথাও যাচ্ছে। তোমার রোমিও জুলিয়েট কোথায় যাচ্ছে এই সময়? আমরা তোর বিয়ের জন্য মেয়ে দেখতে যাচ্ছি, যাবি তুই? আমার বরকে আবার বিয়েও করাও? আমি কোথায় যাব না। বলেই উঠে রুমে চলে আসি। বিকেলে ড্রয়িং রুমে বসে আব্বু আম্মুর সাথে গল্প করছি। হঠাৎ কলিং বেল বেজে ওঠে। দরজা খুলে দেখি আঙ্কেল আন্টি। সালাম দিয়ে কুশল বিনিময় করি। ভেতরে এসে আব্বু আম্মুর সাথে কুশল বিনিময় করে। কিছু সময় সে আগের কথা বলে। আমি আঙ্কেল আন্টির জন্য কফি বানিয়ে দেই। আন্টি আঙ্কেলকে বলে, ভাই সাহেব, আমরা এখানে একটা প্রস্তাব নিয়ে এসেছি। জি ভাবি, বলেন কি প্রস্তাব? আমাদের কাব্যর জন্য দিয়ে আমাকে চাইতে এসেছি। এটা তো অনেক বড় খুশির কথা। আমাদের কোনো সমস্যা নেই ভাবি। তাহলে আগামী শুক্রবার বিয়ের দিন রাখলে কেমন হয়? যেমনটা আপনারা বলবেন, আমাদের কোনো রকম সমস্যা নেই। কাব্য আর দিয়া মায়ের বিয়ে ঠিক করে আরো কিছু সময় কথা বলে বাসায় চলে আসি। রুমে শুয়ে দিয়ার কথা ভাবছি, আর তখনই দিয়ার কল। দিয়া বলো। আঙ্কেল আন্টি আমাদের বাসায় এসেছিল। তোমাদের বাসায় কেন গিয়েছিল? তোমার আর আমার বিয়ের কথা বলতে। সবাই তো রাজি, কিন্তু তুমি কি রাজি? তোমার আমার বিয়ের কথা বলতে গেছে, তুমি রাজি এই বিয়েতে? তুমি আমাকে কি কখনোই বুঝবে না? আমি কুমিল্লা শুধুমাত্র তোমার জন্য এসেছি। 12 বছর ধরে তোমাকে নিয়ে মনের ঘরে একটু একটু করে ভালোবাসার স্বপ্ন সাজিয়েছি।
আমিও তোমার মতোই তোমাকে নিয়ে হাজার মতো করে স্বপ্ন সাজিয়ে গেছি। তোমাকে ভালোবাসি বলে আজও কোনো মেয়ের দিকে তাকাইনি। সেই ছোট্ট থেকেই তোমাকে ভালোবাসি। তোমার বুকে মাথা রেখে তোমাকে শক্ত করে জড়িয়ে ধরতে ইচ্ছে করছে। তুমি বললে চলে আসি। তাহলে চলে আসো না কাব্য। নিচে এসে আব্বু আম্মুকে জড়িয়ে ধরে গালে চুমু দিয়ে বাসা থেকে বের হয়ে বাইক নিয়ে চলে আসি দিয়ার বাসায়। দিয়া কল করে বাইরে আসতে বলি, দিয়ার সাথে সাথে বের হয়ে আসুক। এসেই আমাকে শক্ত করে জড়িয়ে ধরে। আমিও দিয়ার বুকে পরম যত্নে আগলে নেই। দুজনকে জড়িয়ে ধরে চোখের পানি ফেলছি। 12টা বছর ধরে দুজনকে ভালোবেসে গেছি দূর থেকে, আর সমস্ত দূরত্ব শেষ হয়ে গেছে। আমি কাব্যকে ছাড়িয়ে ও সারা মুখে ভালোবাসার পরশে দেই। কাব্য আমার পুরো মুখে কিস করে। এরপর কাব্য আমাকে কোলে করে ওর বাইকে বসিয়ে দেয় আর নিজে নিচে বসে শার্টের পকেট থেকে একটা নুপুর বের করে। এটা তো আমার নুপুর, তুমি আমাকে দিয়েছিলে। আমি তো ভেবেছি হারিয়ে গেছে, তুমি নিয়ে গিয়েছিলে। 12টা বছর যত্ন করে আগলে রেখেছি এই পায়ে নিজ হাতে পরিয়ে দেবো বলে। আজ অবশেষে সেই দিনটি আসলো। বলে দিয়ার পায়ে নুপুর পরিয়ে দিতে গেলে দেখি ওর এক পায়ে নুপুর। আমি দিয়ার দিকে তাকাতেই দিয়া বলে, 12 বছর ধরে আমিও তোমার দেওয়া শেষ স্মৃতিটা যত্ন করে আগলে রেখেছি। আজ সেই স্মৃতি ভালোবাসা হয়ে পূর্ণতা পেল। দিয়ার পায়ের নুপুর পরিয়ে দেয়া। দিয়া বাইক থেকে নেমে আমার পায়ের উপর উঠে আমার ঠোঁটে নিজের ঠোঁট মিশিয়ে দেয়। শাটার দোকান বন্ধ, বিয়ের দিন চলে আসবেন। আজকে আমরা আসছি, টাটা বাই বাই। আজ ছোট বোনের গায়ে হলুদ। ওর গায়ে হলুদ দেখতে ওর অনেক বান্ধবীরা এসেছে, আর ওর বান্ধবীদের মধ্য থেকে একটা বান্ধবীকে আমার অনেক ভালো লেগেছে। মেয়েটা দেখতে অনেক সুন্দরী, একটা শাড়ি পরেছে, হলুদ রঙের শাড়ি, আর মেয়েটাকে একদম হলদে পরীর মতোই লাগছে। যেভাবেই হোক এই মেয়েকে আমার পটাতেই হবে। ওকে যদি পটাতে পারি তাহলে আমি সার্থক হব। বিয়ে বাড়িতে তো এমনিতেই অনেক মজা হয়। দেখতে পেলাম মেয়েটি একপাশে দাঁড়িয়ে রয়েছে, তাই আমি ওর কাছে চলে আসি। সবাই তো কত মজা আনন্দ করছে, আর তুমি এখানে কেন? আমার এসব ভালো লাগে না। ওখানে গেলেই আমাকে রং ঝরিয়ে আবির মেখে দিবে, তাই আমি ওখানে যাব না। মনে মনে ভাবতে লাগলাম তুমি আবির রঙের ভয় পাচ্ছ। আমি তো আজ তোমাকে আবির মেখে দেব। দাঁড়াও, আমি যদি এখন তোমাকে আবির মেখে দেই তখন তুমি কি করবে? জানি আপনি অনেক ভালো একটা ছেলে, তাই এটা করবেন না। আর যদি করেন তাহলে আমি আপনাদের বাড়ি থেকে চলে যাব। তুমি গেলে আমি তোমাকে পটাবো কি করে? পটাবেন মানে কি? আমি তো কিছুই বুঝতেছি না। ধুর, তেমন কিছু না। আচ্ছা ওই শোনো, তোমার গালে যদি একটু আবির দেই তাতে কিন্তু তোমাকে অনেক সুন্দর লাগবে। এই না, আমি কিন্তু এসব একদম পছন্দ করি না। বিয়ে বাড়িতে এসেছো, এতটুকু তো মাখতেই হবে। আমি কিন্তু আপনার বোনকে ডাক দিব। ও এখন বিজি ওর বিয়ে নিয়ে, তোমার কথা ও শুনবে না। আমি ওর কাছে চলে আসি। আবির ভাইয়া কাছে আসবেন না, আমি কিন্তু আপনার আম্মুকে ডাক দিব। এখানে আর কেউ আসবে না। আবির এসে আমার হাত দুটো জোরে দেয়ালের সাথে চেপে ধরলো। এই ছাড়েন, না হয় আমি কিন্তু আপনার হাত পেঁচিয়ে কামড় দিব, তারপর রক্ত বের করে দিব। আমি আর ওর কোনো কথাই শুনলাম না। আবির দিয়ে ওর সুন্দর গালটা লাল করে দিলাম। এই যে নড়ো না, তাহলে কিন্তু তোমার চোখেও লেগে যেতে পারে। আপনাকে ভাবছি ভালো, আপনি তো ফাজিল একটা ছেলে। আপনি আমাকে আবির দিছেন না, আপনাকে আমি ছাড়বো না। পারলে একটু হাতটা ছুটিয়ে দিন। তা তো দিব, আমি আগে দৌড়ানোর জন্য রেডি হয়ে নিই, তারপরে। কিছুক্ষণ পর আমার হাতটা ছাড়িয়ে দৌড়ে পালালো। শয়তান স্যামরা, আমি তো তোকে ছাড়বো না। আমাকে গালে আবির মাখানো, তোকে যদি আবির না মাখাতে পারি, তুই আবির, তোকে আমি আবিরই খাওয়াবো। আমি আমার বান্ধবীর কাছে চলে আসি। কি রে, তোর এই অবস্থা কি করে? তোর ভাই এটা কি করছে আমাকে, আমি ওকে ছাড়বো না। ও একটু ফাজলামো করেছে, কিছু মনে করিস তোর না। ভাইকেও আমি এগুলো খাইয়ে দিব। যা পারিস করিস, তবে ও কিন্তু অনেক দুষ্ট। কত ছেলেকে আমি টাইট দিয়েছি সে তো তুই ভালো করেই জানিস। হার তো ভাই। আমি ওখানে দাঁড়ালাম না, আয়নার কাছে চলে আসি। এসে দেখি আয়নার ভেতরে একটা লাল ভূত পরে। বুঝতে পারলাম এটা তো আমি। কি অবস্থা করেছে আমার সুন্দর চেহারাটার। আমি আর আয়নার পাশে দাঁড়ালাম না, আবিরকে খুঁজতে লাগলাম। কিছুক্ষণ পরে দেখতে পেলাম ও রুমে বসে গান শুনতেছে। আমার গালে আবির মাখানো, তোকে আমি আবির খাইয়ে দিব। আমি ওর কাছে চলে আসি। এইগুলো এখনো মুছো নেই? থাক, আর মোছা লাগবে না, এমনিতেই এভাবে অনেক সুন্দর লাগতেছে। তোর দাঁত বের করতেছি। আমি গিয়ে আবিরের গালে মুখে আবির ছুঁড়ে মারলাম। চোখে পড়তেই সবকিছু ঝাপসা দেখতেছি।
আরে আল্লাহ, আমি চোখে কিছু দেখতে পাচ্ছি না, মনে হয় কানা হয়ে গিয়েছি। এই আপনার কি হয়েছে? সরি, আমি বুঝতে পারিনি যে এটা হবে। এখন আর সরি বলে মনে হয় না আর লাভ হবে, কারণ আমি তো এখন কানা হয়ে গিয়েছি। আমি তার মুখ থেকে সব কিছু সরাতে লাগলাম। এমন সময় আবির পেছন থেকে আমার গালে আবারও আবির দিতে যাবে, এমন সময় আমি তার দুটো হাত ধরতে যাব, এমন সময় আবির এসে আমার বুকের উপরে পড়ে যায়। দুজনে গালে আবিরে ভরা, তবুও দুজন দুজনের দিকে তাকিয়ে রয়েছি। এই ওঠেন, রুমে কেউ এসে পড়তে পারে, আর আসলে খারাপ কিছু মনে করতে পারে। ও বলা মাত্রই আমি উঠে পড়ি। আমি দেখতে পেলাম ও লজ্জা পেয়ে নিচের দিকে তাকিয়ে আছে, তাই আমি ওর হাতটা ধরলাম। এমন সময় ও আমার হাতটা সরিয়ে নিল। আর সরি, এটা হবে বুঝতে পারিনি। আমি চুপ হয়ে আছি, এমন সময় আবির আবারও আমার হাতটা ওর হাতের মুঠোয় বন্দি করে রাখলো। আমি তার হাত থেকে আমার হাতটা সরানোর জন্য চেষ্টা করতেছি, কিন্তু পারতেছি না। রাগ করো না প্লিজ, আমি জানতাম না যে এটা হবে। আর এমনিতে তুমি যে আমার চোখে আবির মেখে দিয়েছো, তাতে আমি কিছুই দেখতে পাইনি, তাই হয়তো এটা হয়েছে। আমি কোনো রাগ করিনি, যা হয়েছে হয়তো একটা অ্যাক্সিডেন্ট। এটা বলে ও চলে গেল। মনে হয় আমার সাথে অনেক রাগ করেছে। ধুর, দোষটা তো আমার ছিল না, যা হয়তো ও মানতে পারতেছে না। এখন আসুন পরিচয়টা দেয়া যাক। আমি আবির, অনার্স প্রথম বর্ষে পড়তেছি। আর একটু আগে যে আমার বুকের উপরে পড়েছিল সে হল ফারজানা, ইন্টার সেকেন্ড ইয়ারে পড়তেছে। ওর আসার কারণ হলো আজ আমার ছোট বোনের গায়ে হলুদ। আমার ছোট বোনের একমাত্র বেস্ট বান্ধবী আমাদের বাড়িতেও কালকে পর্যন্ত আছে, আর বিয়ের পরেই চলে যাবে। এর ভিতর আমাকে ওকে পটাতেই হবে। মেয়েটিকে আমার অনেক ভালো লেগেছে। এদিকে দুপুরে খাওয়া দাওয়ার পরে সবাই একসাথে বসে আছি। এর ভিতরে আমি আমার ক্যামেরাটা নিয়ে আসলাম, আর তারপরে ছবি তোলা শুরু করে দিলাম। এই, আপনি ক্যামেরা নিয়ে আসছেন কেন? ক্যামেরা নিয়ে আসছি, আমার ছোট বোনটার ছবি তুলবো তাই। আপনি তো ঘুরে ফিরে আমার ছবি তুলছেন কেন? আপনি আমার ক্যামেরা চেক করতে পারেন, তাহলে দেখতে পারবেন আপনার ছবি তুলেছে কিনা। দেন, আমি দেখব। তোমার হাতে কেন ক্যামেরা দিব? হ্যাঁ, আমার ক্যামেরাটার বাস দিতে? আমি চালাতে পারি, বুঝছেন, আর আপনার চেয়ে ভালোই বুঝি। তবুও দেয়া যাবে না, আমার এই ক্যামেরায় পার্সোনাল কিছু ছবি আছে তাই। আমি ওসব কিছু দেখব না, আমি আমার ছবিগুলো দেখব। আমি তোমার কোনো ছবিই তুলিনি, আর তোমার ছবি তুলে আমি কি করব? না দিলে রাতের বেলা যেখানে ক্যামেরা রাখবেন সেখান থেকে নিয়ে ক্যামেরা নষ্ট করে দিব। দেখা যাবে। এখন তুমি একটু আমার বোনটার পাশে গিয়ে দাঁড়াও, তোমার একটা ছবি তুলবো। আমি দাঁড়াবো না। এটি বলে আমি রুমে চলে আসি। বিকেলবেলা আমি একা একা একটু রাস্তায় বের হলাম। এর ভেতরে দেখতে পেলাম আবির বাইক নিয়ে কোথায় যেন যাইতেছে। কোথায় যেতেছেন এত সেজে? সাজলাম কই, শুধু তো একটু লুঙ্গি পরলাম, তাতেই সাজা হয়ে গিয়েছে। তোমরা মেয়েরা না সবসময় একটু বেশি বেশি বোঝো। এত সব কথা বাদ, আপনার বাইকটা একটু আমি চালাবো, দিবেন? তোমাকেই তো চালাতে দেব। তারপরে একটা দুর্ঘটনা ঘটালে তোমার বড়লোক বাবা আমাকে তো শেষ করে ফেলবে। আমি ভালোভাবেই চালাতে পারি, বুঝছেন। এর আগেও মামার বাইক অনেকবার চালিয়েছি। না, দেয়া যাবে না। তাড়াতাড়ি আপনার বাইক নিয়ে এখান থেকে ফোটেন। এই নাও, চালাও, কিন্তু আমি তোমার পিছনে থাকবো। থাকবেন, তবে আমার থেকে একটু দূরে, আমার গায়ে যেন টাচ না লাগে, ওকে? ঠিক আছে। আমি উঠে পড়লাম, আর আমার পেছনে আবির। আমার কেমন যেন ভয় ভয় করতেছে। অনেকদিন পরে বাইক চালাইতেছি। এই, আস্তে চালাবা, ওকে? আর রাস্তায় উঠবা না, অনেক গাড়ি ঘোড়া চলতেছে কিন্তু। আমি মাটির রাস্তায় বাইক চালানো শুরু করে দিলাম। দুজনে কথা বলতেছি, এমন সময় বাইক গিয়ে পুকুরের ভেতরে পড়ে যায়। বাঁচাও, বাঁচাও! আমি লাফ দিয়ে ওকে পুকুর থেকে তুললাম। বলেছিলাম না তুমি চালাতে পারবে না? কোথাও কি ব্যথা পেয়েছো? পায়ে ব্যথা পেয়েছি, মনে হয় ভেঙে গেছে। এখন কি করব? আপনার জন্য সব হয়েছে। আপনি পেছন থেকে নড়েছেন, তাই এটা হয়েছে। বাবা, সব দোষ এখন আমার। তোমাকে তো আমি আগেই বলেছিলাম, বাইক চালাতে বারণ করেছিলাম। এখন তাড়াতাড়ি আমাকে বাড়িতে নিয়ে যান। কয়টা নেব? আমার বাইক নেব নাকি তোমাকে? আমার চেয়ে বাইক বড় আপনার? হ্যাঁ, তাড়াতাড়ি আমাকে নেবার ব্যবস্থা করুন। আমি ওকে কোলে করে নিয়ে বাড়িতে চলে আসি। আসার সময় ফারজানা আমার মুখের দিকে তাকিয়ে রয়েছিল। কিছুক্ষণ পরে বাড়িতে এসে পৌঁছালাম, আর আমাদের দেখে সবাই ছুটে আসলো। ভাইয়া, ফারজানার কি হয়েছে? ওর এই অবস্থা কেন? তা তোর বান্ধবীকে জিজ্ঞেস কর। কি হয়েছে ফারজানা?
বল আমাকে। আর বলিস না, আমি বলেছি যে তোর ভাইয়ের বাইক চালাবো না, তবুও আমাকে জোর করে চালাতে বলেছে, তাই এটা হয়েছে। কথাটা শুনে রাগীভাবে ওর দিকে তাকিয়ে রয়েছি। এই মেয়ে আমাকে এইভাবে ফাঁসিয়ে দিল। কুত্তি, ছাড়বো না তোকে। না, আমি ঠিক আছি। আমি আর দাঁড়ালাম না, বাইকটা ওঠাতে চলে আসি। এই মেয়ে আমার বাইকটাকেও শেষ করে দিল। আমি ওকে ছাড়বো না। আমি বাইক উঠিয়ে বাড়িতে চলে আসি, আর রাতের বেলা আমি ওর রুমে চলে আসি। আমাকে দেখেই মেয়েটি শুরু করে দিল। ও মা, মা, পা শেষ হয়ে গেল। আমাকে দেখেই ব্যথা বেড়ে গেল নাকি? আপনার জন্য এটা আমার হয়েছে, আমি ছাড়বো না আপনাকে। যাই হোক, তোমার এখন কেমন লাগতেছে? এই তো একটু ভালো লাগতেছে। কিছুক্ষণ পর আবির এসে আমার পাশে বসলো। চলো না একটু ছাদ থেকে আসি। আমার পায়ে তো ব্যথা, যাব কি করে? হাত ধরলে কি আমার সাথে যেতে পারবে? পারবো। আমি আমার হাত ধরে ছাদে নিয়ে আসলো। দুজনে বসে বসে কথা বলতেছি, আর কথার ভেতরে আমি হাসতেছি। এর ভেতর আবির যেটা বলেছে সেটা শুনে আমি চুপসে গেলাম। ফারজানা, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। প্রথম দেখাতেই তোমাকে আমার অনেক ভালো লেগে গিয়েছে। আমি তোমার সাথে সারাটা জীবন ধরে একসাথে বাঁচতে চাই। আমি পারবো না আপনাকে ভালোবাসতে, কারণ আমার বয়ফ্রেন্ড আছে। এটা আপনার বোনও জানে যে আমার খালাতো ভাইয়ের সাথে এই 5টা বছর ধরে সম্পর্ক চলতেছে। ও সরি, আসলে ভুলবশত হয়তো বলে ফেলেছি, কিছু মনে করো না। আসলে আমার ধারণাটা হয়তো ভুল ছিল। এটা বলে আবির চলে গেল। আমি একা একা ছাদে বসে আছি আর আবিরের কথা ভেবে মিটি মিটি হাসতেছি। পাগল একটা, আমি তো তোমাকেই ভালোবাসি, তাই তো আজকে পায়ে ব্যথা পেয়েছি, এটা নাটক করছিলাম। যাই হোক, কালকে চলে যাব, সেই সময় বলে যাব তোমার অ্যান্সারটা। আর আমি আমার রুমে চলে আসি, তারপরে ঘুমিয়ে পড়লাম। পরের দিন আমার বান্ধবীর বিয়েটা হয়ে গেল। আজ আবির একটা বারও আমার চোখের সামনে আসেনি। তার কারণটা তো আমি ভালো করেই বুঝতে পেরেছি। আমারও বাড়িতে যাবার সময় হয়ে গিয়েছে, তা একটা চিঠি লিখলাম। তারপরে আবিরকে পেয়ে চিঠিটা ওর হাতে দিয়ে দিলাম। কি আছে এতে? আমি বাড়ি চলে যাচ্ছি, তবে আপনার বাড়ি থেকে যে সময় চলে যাব তখন এটা খুলবেন। এটা বলে ফারজানা চলে গেল। আমি চিঠিটা করলে পড়তে লাগলাম, আর প্রথমেই একটা নাম্বার দেখতে পেলাম। ভালোবাসি গো অনেক, তবে তোমাকে বুঝতে দেই না। কালকে রাতে আমি যেটা বলেছি সেটা মিথ্যা। আমি প্রথম কাউকে ভালোবেসেছি, সেটা তুমি। আমি তোমার নাম্বারটা কালকেই নিয়ে নিয়েছি, আর এই হলো আমার নাম্বার। চিঠিটা পড়ে আমার মনটা অনেক ভালো হয়ে গিয়েছে। হঠাৎ ফোনটা বেজে উঠল। এখন তোমার মনটা কি ভালো হয়ে গিয়েছে? অনেকটা ভালো হয়ে গিয়েছে। তুমি এই বাড়িতে বসে বলনি কেন যে আমাকে ভালোবাসো? আমার লজ্জা করতেছিল, তাই বলিনি। আমাদের বাড়িতে বসে যদি বলতে, তাহলে তোমাকে একটু জড়িয়ে ধরতে পারতাম। ইস, কত শখ! একবার আমার বুকের উপরে পড়েছিলে, সেটা কি তোমার মনে পড়েনি? না, মন ভরেনি, আর মন তো ভরার জিনিস না। আচ্ছা, কালকে আমাদের এখানে পার্কে চলে এসো, তাহলে তোমার মনটা ভরিয়ে দিবনি। ঠিক আছে, আমি আসব। এটা বলে ফোনটা কেটে দিলাম। এত খুশি যে আজকে আমি কোথায় রাখবো কাউকে বলেও বোঝাতে পারবো না। এদিকে ছোট বোনকে পরের বাড়িতে পাঠিয়ে দিয়ে তার জন্য মনটা খারাপ হয়ে গিয়েছিল। তবে ফারজানার কথা শুনে এখন আমার মনটা অনেক ভালো হয়ে গিয়েছে। এভাবেই আমাদের প্রেম কাহিনী চলছিল 3 বছর ধরে। চাকরি পাওয়ার পরে ওকে বউ করে নিয়ে যাই আমাদের বাড়িতে। এখন আমরা অনেক সুখে সংসার করতেছি।